This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 7টা। শুরু করছে আপডেট বাংলা। দেখুন, সাংবাদিকতা একটা কথা খুব প্রচলিত, ছবি কথা বলে। একটা ছবি দেখাই, ছবি কি কথা বলছে আশা করছি আপনারা বুঝতে পারেন। পিসিআর বিগলে ছবিটা দেখাচ্ছে, ছবিটা দেখুন। দেখছেন ছবিটা? আজকে নিউ টাউনের ছবি। দেখুন, কাতারে কাতারে মানুষ। আমরা ড্রোন শট দেখাচ্ছি। কালো মাথার ভিড়, কিন্তু প্রত্যেকের একটাই দাবি তিলোত্তমার বিচার চাই। এই হচ্ছে ছবি। এবার এনারা কারা? এনারা আম জনতা। এনারা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী নন, এনারা আইটি সেক্টরের কর্মী। আজকে বিকেল বেলা অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে এনারা প্রতিবাদে সামিল হয়েছেন। হয়তো যারা হাঁটছেন এক একজনকে চেনেন না, কিন্তু ওই যে কমন দাবি একটাই, আমরা বিচার চাইছি। আইটি সেক্টরের প্রতি রাতে অনেক মহিলা কর্মী কাজে আসেন। নাইট শিফটে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে তারা কাজ করেন। বর্তমান পরিস্থিতি তাদেরকে বড্ড বিচলিত করেছে। আজকে ক্যামেরার সামনে তারা বলছেন, তারা দাবি করছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন 8 থেকে 80 সকল। এবং আজকে দাঁড়িয়ে কলকাতার সব থেকে বড় মিছিল হলো ইকো স্পেস গেট নাম্বার 2 থেকে, যা বিশ্ববাংলা গেটে এসে শেষ হয়েছে। কিন্তু যে কলকাতার সব থেকে বড় মিছিল আমরা দেখলাম, তাতে যে সমস্ত মেয়েরা পার্টিসিপেট করলেন, যে সমস্ত মেয়েরা মিছিলে সামিল হলেন, আচ্ছা তারা কি আজকে নিরাপদ? আসুন তাদের সাথে কথা বলি। সরকারের তরফ থেকে নতুন একটা অ্যাপ রাত্রিরের সাথে আনা হলো, কিন্তু সরকারের তরফ থেকে এটাও বলা হচ্ছে ইকুয়ালি যে সমস্ত মেয়েরা নাইট শিফট করছে, যতটা সম্ভব মেয়েদেরকে নাইট শিফট কম দেওয়া হোক। আপনি তো একজন আইটি সেক্টরে কাজ করেন, আপনার কি মত? না, এটা তো একদমই ঠিক নয়। বিকজ আমাদের 24/7 ওয়ার্কিং ডেজ হয়, স্যাটারডে সানডেও কাজ করতে হয়। তো এটা ইকুয়ালিটির প্রশ্ন না, ডিম্যান্ড হচ্ছে যে কাজ করার প্রয়োজন আমাদের। সেখানে কোম্পানি যেটা সাজেস্ট করবে, যে লটে আমাদের কাজ করতে বলবে, আমাদের সেখানে কাজ করতে হবে। নাইট শিফট করার মানে যে আমরা সেফ এমন কিছু নয়। সেফটি ইজ নট অনলি ফর এনি, মানে একটা কোনো শিফট বেসিস হয় না, সেফটি ফর 24 আওয়ার্স। এইটা বলা মানে হচ্ছে আমাদের হাত পা আগেই বেঁধে দেওয়া। আমি বাড়িতে থাকি, আমি যদি রাত্রিরে চাকরিতে না বেরোই, প্রশাসন কি গ্যারান্টি নিচ্ছে যে সকালবেলা এরকম কোনো ঘটনা ঘটবে না? উই আর অ্যাডভার্টাইজিং ওমেন এম্পাওয়ারমেন্ট। যদি ওমেন এম্পাওয়ারমেন্টকে উপরে রাখছি আর বলছি নাইট শিফটে মেয়েদেরকে কমিয়ে দেবো, দেন ইট ইজ নট রাইট। যারা 24/7 তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করে এবং ছেলে মেয়ে সমান তালে তারা কাজ করে চলে, সেখানে দাঁড়িয়ে নাইট শিফটের সময় শুধুমাত্র মেয়েদেরকে কম ডিউটি দেওয়া হবে আর ছেলেদেরকে বেশি দেওয়া হবে, এটা তারা মানছে না। এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা তুললেন যে দিনের বেলায় মেয়েরা নিরাপদ তো, রাতে নয় ডিউটি কম দেওয়া হলো, কিন্তু দিনের বেলায় নিরাপত্তা থাকবে তো? আজ এই প্রশ্নই তুলল তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীরা। ক্যামেরায় মাখনের সঙ্গে লিমা, টিভি9 বাংলা। দেখলেন বক্তব্যগুলো? একজন বলছেন যে আমরা যদি রাতের বদলে দিনে রাস্তায় নামি, দিনে কাজে বেরোই, প্রশাসন গ্যারান্টি দিতে পারবে দিনের বেলা এইরকম কোনো ঘটনা ঘটবে না? সত্যি তো, প্রশাসনের ভূমিকা, পুলিশের ভূমিকা নিয়ে বারংবার চর্চা হচ্ছে, আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। অভিযোগ উঠছে কোথাও পুলিশ অতি সক্রিয়, অভিযোগ উঠেছে কোথাও পুলিশ একেবারে নিষ্ক্রিয়। যখন তিলোত্তমার বিচারের দাবিতে গোটা শহর রাস্তায়, গোটা দেশ রাস্তায়, তখন তিলোত্তমার দেহ সৎকার নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তার বাবা, তার মা। চোখে জল নিয়ে বলছেন এটা বোধহয় না হলেই ভালো হতো। আর এখানেও সেই কাঠগড়ায় পুলিশের ভূমিকা। যেদিন তিলোত্তমাকে খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসে, সেদিন সকালে তিলোত্তমার বাবা অভিযোগ করেছিলেন মেয়ের দেহ তাদের দেখতে দেওয়া হচ্ছে না। এখনো দেখতে দেয়নি আপনাদেরকে? না, আমাদের এখনো দেখতে দেয়নি। কেন? পুলিশ এখনো কি ইনভেস্টিগেশন করছে, সেই করছে। সেদিন সন্ধ্যেবেলার ছবিটাও সবার মনে আছে। ময়না তদন্তের পর তিলোত্তমার দেহ তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়নি। বাবা মা গেলেন টালা থানায়, কিন্তু দেহ কোথায় যাচ্ছে বাবা মা সেটা জানতেন না। তাদের জানানোর প্রয়োজনও কেউ বোধ করেননি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মেয়ের দেহ? প্রশ্ন তুলে সেদিন রাতে চিৎকার করেছিলেন তিলোত্তমার বাবা মা।
অভিযোগ করেছিলেন পুলিশের বিরুদ্ধে। আরে দেখুন না কি করছে ওরা, পুলিশ কি করছে আমাদের, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে। ওই দেখুন ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল, আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদ অত্যাচার আমাদের উপরে। তিলোত্তমার বাবা মা যখন টালা থানায়, তখন পুলিশ দেহ নিয়ে পৌঁছে যায় তিলোত্তমার বাড়িতে, কিন্তু বাড়িতে তো কেউ নেই। তাই রাস্তায় দীর্ঘ সময় পড়ে থাকে তিলোত্তমার নিথর দেহ। কেন বাবা মা জানতেও পারলেন না দেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, প্রশ্ন ছিল। কিন্তু এর থেকেও বড় প্রশ্নটা মনে হয় উঠে গেল তিলোত্তমার দেহ সৎকার করা নিয়ে। সেদিন রাতেই তিলোত্তমার দেহ সৎকার করা হয় পুলিশি পাহারায়। কিন্তু শ্মশানে কি হয়েছিল শুনুন তিলোত্তমার বাবা মা কি বলছেন। কতড়িঘড়ি কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে, এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরো 3-4টে বডি ছিল, যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সবকিছু করে দেওয়া হয়েছে। মানে আগে থেকে বেশ কয়েকটি মরদেহ ছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে প্রথমে আমাদের মেয়ে ডেড বডি দাহ করা হয়েছে। আর হাজার হাজার পুলিশ তখন ঘিরে রেখেছে। যেই বডিটা চুল্লিতে চলে গেল আর কোনো পুলিশ ছিল না, সব চলে গেল, মানে তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। তারপর থেকে আর কোনো কিছু নেই। কিন্তু কঠিন দায়িত্ব পালন করেছিল, হাসপাতাল থেকে একেবারে দেহ পোড়ানো অবধি। আপনাদের সঙ্গে নয়, আমাদের সঙ্গে নয়। দেহটাকে কিভাবে তিলোত্তমাকে ওখান থেকে নিয়ে গিয়ে কতক্ষণে পোড়াবে, দাহ করার জন্য ব্যস্ত ছিল। তিলোত্তমার দেহ সৎকারে কেন এত সক্রিয়তা? আর দেহ সৎকার হতেই শ্মশান ফাঁকা, কেউ পরিবারের পাশেও থাকলেন না। তিলোত্তমার বাবা মা যে কথা বললেন, কার্যত সেই একই সুর শোনা গিয়েছে মহোৎসবতলা মহাশ্মশানের ম্যানেজার ভোলাবাবুর গলাতেও। আপনি ভোলাদা, আপনি সেদিন ডিউটিতে ছিলেন তো? আমি ওই তিলোত্তমার মায়ের সঙ্গে কথা বললাম, ওনার মা বলছেন যে সেদিন নাকি প্রচুর পুলিশ এসেছিল। হ্যাঁ, এমনও হয়েছে যে 3টে মরদেহ ছিল, সেগুলোকে রেখে মানে যে কনজেস্টেড হয়ে গেছিল এই এরিয়াটা। তো একটা বডির লোক ছিল, যেগুলো বডি ছিল তার আগেও বডি ছিল, তারপরে লোকাল লোকও ছিল, ভিআইপিও ছিল। এই নিয়ে জায়গাটা পুরো কনজেস্টেড হয়ে গেছে। যত তাড়াতাড়ি রিলিজ করা যায় তত তাড়াতাড়ি, মানে পুলিশের একটা তাড়াহুড়ো ছিল। পুলিশ যত তাড়াতাড়ি জায়গাটা, ওনাদের তো কানুন ব্যবস্থাটা ঠিক রাখতে হবে না, যদি একটা কোনো গন্ডগোল হয় সেই জন্য আমরা চাইছি যত তাড়াতাড়ি রিলিজ হয় জায়গাটা ততই ভালো। মানে এটা সত্যি যে 3টে দেহ থাকা সত্ত্বেও পুলিশ এসে তাড়াতাড়ি ওইটাকে দাহ করতে হবে। পুলিশ আগেই আমাকে ইনফর্ম করেছিল। আচ্ছা, পুলিশ আগেই ইনফর্ম করেছিল যে আমাদের একটা বডি আসছে। আগে থেকেই ফোন করে জানিয়ে রাখা ছিল। শেষ বেলায় তিলোত্তমার জন্য ভিভিআইপি ব্যবস্থা কেন? ঘটনার গুরুত্বের কথা ভেবে নাকি অন্য কোনো কারণ? উনি বলছেন যে হ্যাঁ রিপোস্টমর্টম করা উচিত, ইনভেস্টিগেশন করা উচিত। বলছে স্যার শুভেন্দু আমার বের বডি ট্রেন নিয়ে চলে যাচ্ছে, ছাড়ুন আমি আগে যাই আমার বাড়ি নিয়ে বডি বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। আর নান্টু ঘোষ ওকে আগে অ্যারেস্ট করুন, ওকে আর মিঠু মজুমদারকে। ও শ্মশানে কার্ড রেডি করে ফেলেছে। কে বলেছে ওকে কার্ড রেডি করতে? এফআইআর রাত্রি 11:30, তার আগে ক্রিমেশনের জন্য বডি চলে গেছে। এই সহ নানাবিধ ঘটনা পরম্পরা স্পষ্ট যে আগে কোনোভাবে বডিটাকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে। মনে আছে বালক ব্রহ্মচারী প্রয়াত, তার দেহ নিয়ে সুভাষ চক্রবর্তী যখন গেছিলেন, 4খানা শ্মশান বন্ধ রাখা হয়েছিল যাতে লোকে বুঝতে না পারে কোন শ্মশানে ঢোকানো হচ্ছে। তার মানে কি পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ছিল না? তার মানে কি সেদিন রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত ছিল? স্পর্শকাতর ইস্যু, বিতর্কিত ইস্যু, ওখানে বডি রেখে দেওয়াটা স্বাভাবিক ঘটনা নয়। সেখানে মানুষের কৌতূহল, ভিড়, নানা ধরনের বিষয় থাকে, ফলে সেগুলো প্রশাসন সবসময় আগে করিয়ে দেয়। এর মধ্যে কিসের রহস্য আছে? হাসপাতাল থেকে শ্মশান, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্নটা মিটছে না তিলোত্তমার পরিবারের মন থেকে। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন প্রতিবেদন, দেখলেন রাজনৈতিক বক্তব্যগুলো সরিয়ে রাখি, একবার মা বাবার মনের অবস্থাটা ভাবুন। কিছুক্ষণ আগে তারা তাদের সন্তানকে হারিয়েছে, আর তারপর এই ফেস করতে হচ্ছে তাদেরকে।